তো আজকে তো নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে সে আর কথা বলবে না। এবং তার নিশ্চয়ই আপনি মানে সে আর কথা বলবে না, মানে আমি 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 তার কথাও আসলে আমি বুঝি নাই। সে আর কথা বলবে না মানে কি, সে চুপ, মানে কথা বলবে নাটা কথা দিয়ে কেমনে বলবে মানুষ? সেটা এর অর্থ অনেক মানে কিছু তাহলে হতে পারে যে এতদিন ধরে বলছে কেন? এই চোখ উপড়ে ফেলার জন্য বসেছিল সে? সুতরাং একমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারির আচরণ কথাবার্তা যদি আপনি একটু দেখেন, তাহলে যে কোনো মানুষ সংক্ষুব্ধ হবে কিনা একটু আপনার কাছে আমি বিনীতভাবে একটু মোশাররফ ভাই, মানে অনুধাবন করার জন্য মোশাররফ ভাই, আপনার শেষ হইলে আপনি, এবং অভয় দিলে অনুমতি দিলে আবার একটু বলি। আপনি জি, বলেন অবশ্যই। বলেছেন যে জনাব পাটোয়ারির কথা ধরে, যে জনাব পাটোয়ারির রাজনৈতিক আচরণ, এটাকে আমরা আজকে নতুন দেখতেছি। আমরা কি আমরা কি সংসদে আপনাদের সদস্য দলের লোকজনদের গালাগালি করতে দেখি নাই? কবিতার নাম করে কথা বলতে দেখি নাই? আমরা যখন রাজনীতি করেছি মোশাররফ ভাই, আমি একটু আপনাকে স্মরণ করাই দিই, আমরা সেই সময়কার যিনি স্বৈরাচার শাসক এরশাদ সাহেবরে কি মানে যে কোনো তরুণ নেতৃবৃন্দই তো এরশাদ সাহেবরে গালি না দিয়ে আমরা কোনো বক্তৃতা শুরু করছি? এই যে এনসিপির উপর যে আক্রমণ হইল, সেইটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয়ই এপ্রুভ করেছেন আপনারা? না, জনাব খালেদ মহিউদ্দিন, আপনি লক্ষ্য করবেন যে বিএনপি প্রায় 5 মাস রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, এখন পর্যন্ত কোথাও এ ধরনের ঘটনা ঘটে নাই। বরং আমি মনে করি হবিগঞ্জে যে ঘটনাটি ঘটেছে এটা একটা দুঃখজনক এবং এটা বিচ্ছিন্ন ঘটনা। কারণ আপনি জানেন আমরা এখন রাষ্ট্রের দায়িত্বে আছি, সুতরাং দেশটাকে শান্ত রাখা, জনগণকে আশ্বস্ত করা, এটাই কিন্তু আমাদের মূল কাজ হওয়া উচিত। মোশাররফ ভাই, কেন আমি এই প্রশ্নটা করলাম, যে আপনারা যদি এপ্রুভ না করে থাকেন, আজকে আবার একই ঘটনা ঘটেছে কিন্তু মোশাররফ ভাই, আজকেও। আমি একটু আমি খালেদ ভাই আমি একটু বলি আপনাকে যে এই ঘটনাটা গতকাল যখন ঘটেছে এটা কিন্তু আকস্মিক একটা ঘটনা ঘটেছে, যার সাথে বিএনপি বা অঙ্গ সংগঠন কেন্দ্রীয় ভাবে কোনোভাবে জড়িত না। বরং আপনারা দেখেছেন স্থানীয়ভাবে যে ঘটনা ঘটেছে, তারপর আজকে আমরা মানে ঢাকাতে আমরা যারা আছি আমরা মোটামুটি এটা বা বিভিন্ন সেক্টরে যোগাযোগ করে, এবং আপনি দেখবেন ইতিমধ্যে কিন্তু 144 কিন্তু প্রত্যাহার করা হয়েছে, এবং আমরা সংশ্লিষ্ট বিষয়টাকে তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সরকার দল যদি এটার সাথে ইনভলভ থাকতো তাহলে কিন্তু আপনার মামলা হতো না। ইতিমধ্যে আপনি শুনেছেন যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের নামে সুনির্দিষ্টভাবে মামলা হয়েছে। সুতরাং যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তাদের শাস্তি হোক, এটা আমরা চাই। কিন্তু এটাও আপনাকে খেয়াল রাখতে হবে, আমরা যারা নেতৃত্বে আছি অথবা যারা আমরা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেই, আমাদেরকেও কিন্তু সংযুক্ত হতে হবে। আমাদের কোনো কথায়, কোনো আচরণে যাতে জনমনে কোনো অসন্তোষ বা অস্বস্তি দেখা না দেয়, সেই ব্যাপারেও যদি আমরা একটু। মোশাররফ ভাই, আমি এই জায়গাটাতে একটু আসতে চাইছিলাম যে একদিকে বলা হচ্ছে যে বিএনপি আন্দোলনের সাথে যুক্ত না, অন্যদিকে বলা হচ্ছে যে কিছু শব্দ ব্যবহার, বিশেষ করে এনসিপির একজন নেতা জনাব নাসিরুদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলা হইতেছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি যেসব ভাষা ব্যবহার করেছেন তার ফলে জনগণ ক্ষুব্ধ হয়েছে। আমরা দেখেছি 21 শতকে সবচেয়ে যার নাম ব্যবহার করে আসলে অত্যাচার করা হয়, একটা 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 গ্রুপ ফেসিবাদী হয়ে ওঠে, ওইটার নাম হলো জনগণ বা সাধারণ জনতা। আপনারা সেন্ট্রালি যদি অর্ডার না দিবেন, সেন্ট্রালি যদি পালন না করবেন, তাহলে 144 ধারাটা দেওয়া হয়েছিল কেন আসলে? যারা ওইখানে আন্দোলন মানে মারামারি করলো তাদেরকে গ্রেফতার কেন করা হয় নাই? প্রশাসনকে তো আমরা দেখলাম, প্রশাসনের সাথে এনসিপি নেতৃবৃন্দের কি কথাবার্তা হয়েছে আসলে। না, আপনি একটু যদি বলেন, একটু ব্যাখ্যা যদি করেন। না না আমি যদি আমাকে যদি একটু শেষ করতে দেন তাইলে আপনি কি লক্ষ্য করবেন যে কালকের ঘটনাটা যেটা ঘটেছে এটা সম্পূর্ণ ছিল অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবে আমাদের দলের সাথে সম্পৃক্ত না। এখন আপনি বলেন যে জনাব পাটোয়ারি সাহেব যে বক্তব্যগুলি বাংলাদেশে দিচ্ছেন, নিশ্চয়ই আপনি নিউ ইয়র্কে থাকলেও বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের নেতৃবৃন্দের আচরণ, চলাফেরা, কথাবার্তা, বক্তব্য নিশ্চয়ই আপনার নখদর্পণ। সেখানে আমরা সাম্প্রতিককালে লক্ষ্য করেছি, আপনি দেখবেন যে গত নির্বাচনের সময় জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব আমাদের একজন প্রবীণ নেতা, বাংলাদেশেরই প্রবীণ নেতা জনাব মির্জা আব্বাসকে যেভাবে উনি বিব্রত করেছে, এইটা কি কোনো রাজনৈতিক দলের নেতার কি কোনো কর্মকাণ্ড? বরং আমরা দেখেছি এইটা এমন সে আচরণ করেছে, দল কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। পরবর্তী সময় যখন বিএনপি রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেছে, আপনি দেখবেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে, নানা জায়গায় বলছে বিএনপি কে পালিয়ে যাবেন, তারেক রহমানকে টেনে হেসড়ে নামাবো, আবার লন্ডন আপনাকে চলে যেতে হবে। আপনি বলেন আপনার এই 5 মাসে বিএনপির নেতৃবৃন্দের
এমন কোন আচরণ বাংলাদেশে ঘটেছে জানিয়ে আমাদের এরকম টকশোতে আলোচনা করতে হয়? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা এখনো ঘটে নাই। কারণ আপনি দেখবেন আমাদের নেতা জনাব তারেক রহমান এই দায়িত্ব গ্রহণ করার পর উনি বাংলাদেশ, ওনার স্লোগানই ছিল যে সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি কত ধরনের কর্মসূচি গ্রহণ করেছে আপনি দেখেন। যে মাননীয় প্রধানমন্ত্রী প্রোটোকল নিচ্ছেন আর সাধারণ জীবনযাপন করছেন, রাস্তায় ট্রাফিক জ্যামকে উনি মেনে চলছেন, ওনার চলাফেরায় আচার আচরণের মধ্যে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করার চেষ্টা করছে। সেখানে যেই নেতা, এবং বাংলাদেশের সাম্প্রতিক আমরা একটা জরিপও দেখেছিলাম, সেই জরিপে আমরা দেখেছিলাম বাংলাদেশের 83% লোক তারেক রহমানের এই যে রাষ্ট্র পরিচালনাকে ওনারা সমর্থন করে। সুতরাং একমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির আচরণ কথাবার্তা যদি আপনি একটু দেখেন, তাহলে যে কোনো মানুষ সংক্ষুব্ধ হবে কিনা একটু আপনার কাছে আমি বিনীতভাবে একটু অনুধাবন করার জন্য। মোশাররফ ভাই, আপনার শেষ হইলে আপনি এবং অভয় দিলে অনুমতি দিলে আবার একটু বলি। আপনি বলেছেন যে জনাব পাটোয়ারির কথা ধরে যে জনাব পাটোয়ারির রাজনৈতিক আচরণ, এটাকে আমরা আজকে নতুন দেখতেছি। আমরা কি সংসদে আপনাদের সদস্য দলের লোকজনদের গালাগালি করতে দেখি নাই, কবিতার নাম করে কথা বলতে দেখি নাই? আমরা যখন রাজনীতি করেছি মোশাররফ ভাই, আমি একটু আপনাকে স্মরণ করাই দিই, আমরা সেই সময়কার যিনি স্বৈরাচার শাসক এরশাদ সাহেবরে কি মানে যে কোনো তরুণ নেতৃবৃন্দই তো এরশাদ সাহেবরে গালি না দিয়ে আমরা কোনো বক্তৃতা শুরু করছি না? খালেদ মহিউদ্দিন, আপনি একটা লক্ষ্য, আপনি নিশ্চয় মনে আছে আমরা যখন ছাত্র ছিলাম, এবং আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এখানে তরুণরা, এখানে তাদের রক্ত একটু গরম থাকে, তারপর আপনার মনে থাকার কথা আপনার নিশ্চয় যে আমরা একটা পরিবেশ পরিষদ করেছিলাম। সেখানে রাজনৈতিক স্লোগান কি হবে, আচরণ কি হবে, কিভাবে আমরা ক্যাম্পাসের সহাবস্থান আমরা নিশ্চিত করব, কিভাবে যার যার রাজনৈতিক কর্মসূচিগুলি তারা পালন করবে, এগুলি নিয়ে কিন্তু আমরা ক্যাম্পাসটাকে একটা জায়গা, তারপরে যে ব্যতিক্রম ঘটে নাই তা না, কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি যে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে একটা সহাবস্থানের মধ্যে গিয়ে রাজনীতি করতে। কিন্তু আপনি দেখবেন এই জাতীয় সংসদে এখানে আমাদের সাইবুল আলম মিলন ভাই আছেন, যিনি একজন বয়োজ্যেষ্ঠ সংসদ সদস্য। আপনি দেখবেন আমার মনে হয় 2টি অধিবেশন শেষ হয়েছে, নেতৃবৃন্দ অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তারা ভূমিকা পালন করে সংসদকে কিন্তু একটা কার্যকরী সংসদের দিকে তারা নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের মানুষের যদি আপনি একটু পালসটা দেখেন, অথবা যদি আপনি একটু জরিপ করেন, অথবা যদি একটু পাবলিক ওপিনিয়ন নেন, আপনি দেখবেন যে অনেকে মনে করছে অনেকদিন পর এই জাতীয় সংসদটা কিন্তু একটা কার্যকরী সংসদের দিকে এগিয়ে যাচ্ছে। না মোশাররফ ভাই, এই যে ধরেন গালি দেওয়া বা কটু কথা বলা ভালো কি খারাপ, বাংলাদেশের সাধারণ জনগণ কি মনে করে? এটাকে কখনো অ্যাকসেপ্ট করে না। এটা আমি এটা ফেয়ার এনাফ, তাহলে তাকেও অ্যাকসেপ্ট করবে না, তাকে ধরে মাইন্ড দিতে হবে কেন? তাকে ধরে মাইন্ড দিতে হবে কেন? না না, মাইরের ব্যাপার না। এই যে আমরা বলছি তো ঘটনাটা সম্পূর্ণ একটা বিচ্ছিন্ন ঘটনা, যার সাথে আমাদের কেন্দ্রীয় রাজনীতি বা কেন্দ্রীয় নেতৃত্বের কোনো সংযোগ ছিল না। আমরা যখনই এই ঘটনাটা আমাদের নজরে এসেছি, আপনি দেখবেন 144 দিয়ে যাতে কোনো ফার্দার কোনো ঘটনা না ঘটে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এবং 144 ধারা কেন দেওয়া হয়েছিল? না 144 না হলে আপনি হবিগঞ্জের অবস্থা দেখেছেন যে কি অবস্থা। হবিগঞ্জে তো বিএনপির একজন নেতার নেতৃত্বে বা কয়েকজন নেতার নেতৃত্বে, সংসদ সদস্যদের নেতৃত্বে এইটা মানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছিল। তো পুলিশের উচিত ছিল তাদের সেখান থেকে ভাগায় দেওয়া, তাই না? না ধরেন শোনেন, একটা আমাদের দেশে একটা সংস্কৃতির মধ্যে আমরা দীর্ঘদিন ছিলাম, যারা খালেদ মহিউদ্দিন সাহেব, এই কালচার থেকে যাচ্ছি। এই 2 দিনে আরো শিক্ষা নিয়ে আমরা আরো পরিবেশ থেকে কিন্তু নানা জায়গায় প্রোগ্রাম করে চলছে। আমি সন্ধ্যায় দেখলাম সিলেটে তারা বিশাল সমাবেশ করছে, এখন তো আর সমস্যা হচ্ছে না। অর্থাৎ দুর্ঘটনাকে আমরা দুর্ঘটনা হিসাবে চিহ্নিত করি, এবং ভবিষ্যতের জন্য আমরা যদি সবাই সতর্ক হই, এই ধরনের অবাঞ্ছিত ঘটনা থেকে আমরা সবাই আমরা ফিরবো। মোশাররফ ভাই, আপনার ইফস এন্ড বাটস এর কথা আপনি তুললেন, তার মানে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা সমর্থন করেন? আসলে না না, এই ধরনের কথা বলা আমি সমর্থন করব না কখনই। আমি মনে করি যে আমাদের মানে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদের কথার মধ্যে সৌন্দর্য থাকা উচিত, বিশেষ করে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তাদের কথার সৌন্দর্য থাকা উচিত। এবং আজকে তো নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে সে আর কথা বলবে না, এবং তার মানে সে আর কথা বলবে না মানে আমি তার কথাও আসলে আমি বুঝি নাই। সে আর কথা বলবে না মানে কি? সে মানে কথা বলবে নাটা কথা দিয়ে কেমনে বলবে মানুষ?
সেটা এর অর্থ অনেক মানে কিছু তাহলে হতে পারে যে এতদিন ধরে বলছে কেন? এই চোখ উপড়ে ফেলার জন্য বসেছিল সে? উনি এই চোখ উপড়ে না, ফেলার জন্য, এই ঘটনার জন্য তিনি ওয়েট করতেছিলেন? তিনি আজকে কথা বলবেন না কেন? তার তো কথা বলা বাড়ায় দেওয়া উচিত। আমরা তার পক্ষে আছি, তিনি কথা বলুক। আমি মনে করি সর্বোচ্চ বাক স্বাধীনতা তার আছে। না, তিনি কথা বাক বলুক। স্বাধীনতা ভিন্ন জিনিস। তবে আমি মনে করি যে কথা বলার এগেনস্টে চোখ তুলে ফেলার কোনো মানে ব্যাখ্যা নাই আর কি। হ্যাঁ, এরপরে তার জন্য তো একটা ন্যায়ের পথে থাকতে হবে, আমি তাকে কথা বলতে হবে। বলে যাক কথা। আমি আরেকটু আমি আরেকটু বলি। হুম। আপনি দেখেন এই হবিগঞ্জ, জি। এই হবিগঞ্জের কিন্তু একটা হিস্ট্রি আছে আর কি। হবিগঞ্জে এর আগেও অনেক মারামারি হয়েছে, আমাদের উপরে মারামারি হয়েছে, এর নায়ক একজনই ওখানকার। হুম। হ্যাঁ, তো হবিগঞ্জে মারামারি হলেও পুলিশের ভূমিকা মোটেই ভালো ছিল না, এবং পুলিশ আপনার সেই পুরাতন ধাঁচ নিয়ে তারা এনসিবির প্রোগ্রামে আপনার কোনো ভূমিকা পালন করে নাই, তাদেরকে প্রোটেক্ট করে নাই, বরঞ্চ আক্রমণকারীদেরকেই তারা প্রোটেক্ট করেছে। এরপরে দেখা যায় তারা ট্রাক দিয়ে এনসিবির লোকদের যাত্রা বন্ধ করতে গেছে। ভাগ্যিস সেখানে বালু ছিল না, তাহলে একেবারে মিলিয়ে যেত টোটালি। হুম। হ্যাঁ, তারপর সাজিদ যখন প্রোগ্রাম শেষে রওনা দিল তখন তার গাড়ির গ্লাস ভাঙা হয়েছে। হুম। এরপর আমি আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ মনে করি, আপনি দেখবেন যে আমাদের ডক্টর মিতু, সে সেখানে ছিলেন। তিনি একজন মহিলা, তার সাথে ধস্তাধস্তি করছে পুরুষ পুলিশরা আর কি। এবং ধস্তাধস্তির যে পিকচার আমি দেখেছি, যেই পিকচারটা মোটেই আমাদের জন্য গ্রহণযোগ্য না। ওকে, আমার মনে হয় যে মিলন ভাই যে জি এখানে আরেকটু কথা বলা জি দরকার, জি সেটা হলো যে আমাদের দেশে এই অবস্থা কেন সৃষ্টি হবে যে আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে আপনি আক্রমণ করবেন? এটা তো হইতে পারে না। আর এইটা ছিল জুলাই আপনার পদযাত্রা, তাহলে কি জুলাইয়ের এগেনস্টে আপনারা এটা করলেন কিনা? তারপরে আমার কথা হলো যে যদি কেউ অন্যায় করে থাকে, যদি এরকম হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথার কারণে সংক্ষুব্ধ হয়েছে, সেটার আইন আছে, সেখানে করেন। ওকে, নাহলে নাসিরউদ্দিন আমার মনে হয় যে আপনার বক্তব্য আমরা বুঝতে পারছি মিলন ভাই। মিলন ভাই, আপনার দৃষ্টি একটু দিতে চাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। সেইখানে ছাত্রলীগ বা কথিত ছাত্রলীগ একজনকে পরীক্ষা কেন দিতে দেওয়া হচ্ছে, কেন সে এইখানে যাচ্ছে, কেন সে এখানে আসছে, এই কথা বলে প্রকাশ্যে মানে রাকসুর জিএসকে আমরা বেলচা হাতে আক্রমণ করতে দেখছি। আর রাকসুর যিনি ভিপি আছেন তিনি সাংবাদিকদের শাসাচ্ছেন। আপনারা তো মিষ্টি মিষ্টি কথা কেন বলেন? আপনাদেরকেও আমরা দেখে নিব। এই ব্যাপারে জামাতে ইসলামীর অবস্থান কি? আপনি জামাতে ইসলামীর কেন্দ্রীয় পরিষদের সর্বোচ্চ পরিষদের সদস্য। এই অন্যায়ের পিছনে মানে কিছু হইলেই আম্মার তারপরে আয়সা বলে আমি তো কোনোদিন শিবির করি না, আমি তো কোনোদিন জামাত করি না। ঠিক আছে, শিবির জামাত আপনারা করেন না, কিন্তু জামাত ইসলামী তো সব অন্যায়ের প্রতিবাদ করে। ওইখানে তাদেরকে কে বলছে যে ছাত্রলীগরে বইলা তাদেরকে মারতে হবে? আমরা কিন্তু এই আম্মারকে কয়েকদিন আগে দেখেছি, উনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের রুমে ঢুকে উনি কেন কাজ করছেন, পড়াচ্ছেন, সেগুলি ব্যাপারেও তিনি শাসাচ্ছেন। এটা কোন দুনিয়া আসলো? মানে যা কিছু ছাত্রলীগ করছে তা কিছু এখন শিবির বা শিবির সমর্থক বা আপনাদের সমর্থকরা করবেন? মিলন ভাই, আপনি এইটারে কিভাবে দেখেন? আচ্ছা, আগে দেখি আমি ছবিটা কিন্তু ঠিক মতো আসতেছে না আমার ছবিটা, এটা আমি আমার মনে হয় যে আপনার ছবিটা ঠিক আছে একদম, কিন্তু আপনি একটু হয়তো সোজা হয়ে যদি একটু থাকতে, আমি আপনাকে দেখতে পাচ্ছি পরিষ্কার। আপনি ঠিক আছে, অসুবিধা নেই। জি জি। আচ্ছা, আমি একটু পিছনে যেতে চাই আর কি। জি। রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের মেলা রক্ত ঝরেছে। 1983-তে আমি যখন শিবিরের সেক্রেটারি জেনারেল, আপনি হয়তো জানেন যে আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। তো ওখানে আমি সেই কাহিনী দেখছি যে রাজশাহীতে যখন আমি রিক্সা নিয়ে আগাচ্ছিলাম, কাজলা গেটের সামনে যখন আসলাম, আমি দেওয়ালের বাইরে আমি দেখছিলাম যে ভিতরে দৌড়াদৌড়ি করতেছে এবং আহত লোকেরা রিক্সায় করে আসতেছে। আমার সাথে ডক্টর জাহাঙ্গীর ছিলেন, যে এবার ইলেকশন করেছে জাতীয় সংসদে। জাহাঙ্গীর ভাইকে আমি জিজ্ঞেস করতেছিলাম এরা কারা? তিনি বলছেন শিবিরের। এরা কারা? শিবিরের। এরা কারা? শিবিরের। অসংখ্য শিবিরের ছেলেদেরকে সেখানে আহত করা হয়েছে। দিস ইজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং এখানে বহু লোক, রাজশাহী ইউনিভার্সিটি, এখানে শিবিরের প্রচুর রক্ত ঝরছে। আমি আপনার পয়েন্টে আসতেছি। এরপর এই রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা প্রকাশ্য দিবালোকে শিবিরের এক ছেলেকে ধরে টিচারদের সামনে
আপনার চাইনিজ কুড়াল দিয়া তার গোড়ালি কেটে দেওয়া হয়েছে। আমি তখন কোনো মানে অধিকার কর্মী, সাংবাদিক বা এই দেশে যারা নানান কথা বলেন তাদেরকে প্রতিবাদ করতে দেখি নাই। টিচাররা এখানে আপনার এগুলা রোধ করতে আসে নাই যাতে এটা করিও না। তো এইটা একটা দিক। কাজে এই যে গত 15-17 বছরে রাজশাহী ইউনিভার্সিটির অত্যাচার নিপীড়ন, এই অত্যাচার নিপীড়নের প্রেক্ষাপটকে টিচারদের সামনে রাখা উচিত ছিল। এখন আসেন আমি আপনার কথায় আসি, তো আমি মনে করি না যে এটা আম্বার বা এদের এই জিনিসটা করার কোনো এখতিয়ার আছে। এটা আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট। অ্যাজ ওয়েল অ্যাজ রাকসুর ভিপির আমি বক্তব্যটা শুনেছি, তিনি হয়তো উত্তেজিত ছিলেন কিনা আমি জানি না। সাংবাদিকের ব্যাপারে সে যেভাবে সাংবাদিক চড়া হয়েছেন, দ্যাট ইজ নট অলসো অ্যাকসেপ্টেবল। মিলন ভাই আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে মিলন ভাই একদম পরিষ্কার করে বলেছেন যে পূর্ববর্তী ইতিহাসটাও তিনি উল্লেখ করেছেন, কিন্তু তিনি বলেছেন যে এটা আম্বারের এখতিয়ার নাই। আমি রাকসুর ভিপিজিএস কে যদি তারা আপনারা শুনে থাকেন, আপনাদেরকে বলতেছি, আপনাদের কোনো এখতিয়ার নাই, আপনারা রাষ্ট্রের পুলিশ না, যাই ঘটে থাকুক না কেন। এবং সাংবাদিকদের হুমকি দিবেন এবং বলবেন বড় মায়া দেখা যাচ্ছে, দুনিয়া এত সোজা না। থ্যাংক ইউ।